আজকের গল্পটা শুধু অ্যাকশন নয়, বরং একজন বাবার নিজের সন্তানকে বাঁচানোর মরিয়া লড়াইয়ের গল্প। এমন এক ভয়ঙ্কর অপরাধ চক্রের বিরুদ্ধে তাকে দাঁড়াতে হয় যারা কিনা শিশুদের অপহরণ করে অমানবিক অত্যাচার চালায়। কিন্তু সেই অপরাধীরা জানতো না এবার তাদের সামনে এসেছে এমন একজন মানুষ যে কিনা নিজের সন্তানকে বাঁচাতে মৃত্যুকেও পরোয়া করে না। তো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2026-এ মুক্তি পাওয়া চাইনিজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন সিনেমা দ্য ফিউরিয়াস। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পুরো গল্প জুড়ে আমি ওমর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সিন এক্সপ্লেইন বাই ওমর। গল্পের শুরুতেই আমরা একজন অনুসন্ধানী সাংবাদিককে দেখি, আর এর নাম হচ্ছে মাটিয়া। দীর্ঘদিন যাবৎ সে একটা চক্রকে ফলো করছে যারা কিনা শিশুদের ধরে ধরে তাদের অর্গান পাচার করে থাকে। কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকার কারণে আইন কোনোভাবেই তাকে সাহায্য করছিল না, যার কারণে মাটিয়া সিদ্ধান্ত নেয় সে নিজে সেখানে গিয়ে এই ঘটনার উদ্ঘাটন করবে। যাই হোক, নিজের তদন্তে পাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সে তার একটা কম্পিউটারে সেট করে রাখে। এরপর তার স্বামী নাভিনকে একটা চিঠি লিখে সরাসরি সেই গোপনাস্থানায় চলে যায়। ভিতরে ঢুকেই মাটিয়া এমন এক বিভীষিকাময় দৃশ্য দেখে যা যে কাউকে শিউরে উঠতে বাধ্য করবে। মানে সেখানে জীবন্ত শিশুদের শরীর থেকে অঙ্গ বের করে পাচার করা হয়। বুঝতেই পারছেন কত ভয়ঙ্কর দৃশ্য। এটা দেখার পর মাটিয়া আর এক মুহূর্তও দেরি করে না, ঝাঁপিয়ে পড়ে সেই শিশুটিকে বাঁচানোর জন্য। কিন্তু চারদিক থেকে তখন সশস্ত্র লোক তাকে ঘিরে ফেলে। তবে মাটিয়াও একজন ভালো মানের ফাইটার। সে এক এক করে সবাইকে হারিয়ে দেয় আর শিশুকে পালিয়ে যেতে বলে। ঠিক তখনই হাতে তীর ধনুক নিয়ে সেখানে হাজির হয় এক ভয়ঙ্কর ঘাতক। কোনো প্রকার দ্বিধা ছাড়াই সে শিশুটিকে হত্যা করে ফেলে। আসলে এর নাম হলো টাক, আর তার পাশে তখন এসে দাঁড়ায় ল্যাং। ল্যাং হলো এই পুরো মানব পাচার চক্রের মূল হোতা, আর টাক হলো তার ডান হাত। ল্যাং তখন তাদের সামনে একটা মেয়েকে দেখে অনেক আপসেট হয়ে যায়। সে তখন টাককে বলে ওকে মেরে ফেলো, আর এই দৃশ্যটা এখানেই কাট হয়ে যায়। এবার গল্পের সিন শিফট হয়ে চলে যায় হংকং এর একটা ব্যস্ত শহরে। আপনাদেরকে একটা কথা বলা হয়নি, এই মুভিটা মূলত হংকং আর চীন দুই দেশ মিলেই তৈরি করেছে। যাই হোক, এখানে আমাদের সাথে পরিচয় হয় এই গল্পের মূল চরিত্র ওয়াং এর সাথে। ওয়াং কথা বলতে পারে না, কিন্তু একজন বাবা হিসেবে তার ভালোবাসা আর দায়িত্ববোধের কোনো কমতি নেই। তার ছোট্ট মেয়ে রেইনি তার পুরো পৃথিবী। প্রতিদিনের মতো ওয়াং সেদিনও কাজে বের হচ্ছিল। ঠিক তখনই ছোট্ট মেয়ে রেইনি জেদ ধরে বসে সেও তার বাবার সাথে আজকে কাজ দেখতে যাবে। ওয়াং কোনো কথা বলতে পারে না, তাই শুধু ইশারায় তাকে সম্মতি জানায়। আসলে রেইনি এখানে বেড়াতে এসেছে, আর 2 দিন পরেই সে চায়নাতে চলে যাবে, যার কারণে বাবার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত সে মোবাইলে ভিডিও করে রাখছে। কেননা এই স্মৃতিগুলোই তার কাছে পরে অধিক মূল্যবান হয়ে থাকবে। যাই হোক, কাজ শেষ করে বাবা মেয়ে যখন বাড়ি ফিরছিল, ঠিক তখনই হঠাৎ করে কয়েকজন গুন্ডাপান্ডা এসে সেই হোটেলে লুটপাট চালায়। এই দৃশ্যটা দেখার পর রেইনি তার বাবাকে বলে প্রতিবাদ করতে, কিন্তু ওয়াং এখানে শান্তভাবে বুঝিয়ে দেয় এই ঝামেলা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারলেই ভালো হবে। সহজ সরল মানুষ হওয়ায় ওয়াং শুধু শুধু বিপদে নিজেকে জড়াতে চায় না। অন্যদিকে আমাদেরকে আরো একটা ক্যারেক্টার দেখানো হয়, এর নাম নাবিন। সে পেশায় একজন সাংবাদিক। এনাকে আপনারা এই মুভির সেকেন্ড লিড ক্যারেক্টার বলতে পারেন। এই গল্পের শুরুতে আমরা যে মাটিয়াকে দেখেছিলাম, সে আসলে তারই স্ত্রী। গত 3 দিন ধরে নাবিন মাটিয়াকে পাচ্ছে না। এজন্য মাটিয়ার ইনভেস্টিগেশন করা সেই কাগজপত্র দেখে সে বুঝতে পারে মাটিয়াকে হয়তোবা তারাই কিডন্যাপ করে কোথাও লুকিয়ে রেখেছে। যাই হোক, নাবিন এবার দেখা করে টেডি নামক এক ব্যক্তির সাথে। এখানে একটা বিষয় বলে রাখি, এই সিনেমার সমস্ত ক্যারেক্টারগুলোর নাম আমরা সংগ্রহ করতে পারিনি। অনলাইনেও সার্চ করেছিলাম, বাট সবগুলো আসেনি। এ কারণে নিজেরাই কিছু নাম বসিয়ে দিয়েছি। অনুরোধ করব এইটুকু যাতে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন। যাই হোক, টেডিকে নাবিন এবার বলে তার কিছু বাচ্চা মেয়ে লাগবে। টেডি তখন জিজ্ঞাসা করে কতজন। নাবিন তখন 3টি আঙ্গুল দেখালে টেডি ভেবে বসে হয়তোবা 3 জন মেয়ে লাগবে, কিন্তু পরের মুহূর্তেই নাবিন বলে তার 30টি বাচ্চা মেয়ে লাগবে। কথা শুনে তো টেডির একবারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এতগুলো মেয়ে দিয়ে নাবিন কি করবে? তখন নাবিন শুধু বলে এই ডিল তোমাকে দিয়ে হবে না, তোমার বসের সাথে আমার দেখা করিয়ে দাও। এরপরে সে টেডির হাতে কিছু টাকা গুজে দেয়। আর টাকার গন্ধ পেলে অনেক কঠিন হৃদয়ের মানুষও যে নরম হয়ে যায় সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। অন্যদিকে আমরা রেইনিকে দেখি যে আত্মরক্ষার ট্রেনিং নিচ্ছিল, কারণ ওয়াং বিশ্বাস করে, কেননা ওয়াং বিশ্বাস করে এই নিষ্ঠুর দুনিয়ায় আপনার যদি বেঁচে থাকতে হয় তাহলে আত্মরক্ষা খুবই জরুরি। কিন্তু রেইনির এসব একদমই ভালো লাগে না, তাই সে সেখান থেকে রাগ করে চলে যেতে চায়। তখন ওয়াং তাকে ইশারায় বুঝিয়ে দেয় এই পৃথিবীতে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হয়, আর তা না হলে এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে। এবার আমরা আবার ফিরে আসি নাবিনের কাছে, যে কিনা নিজের প্রাইভেট ভ্যানের ভেতরে বসে এক এক করে সমস্ত প্রমাণ আর ডকুমেন্টস গুলো গুছিয়ে রাখছিল। কেননা একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে সত্যটা খুঁজে বের করাই তার প্রথম লক্ষ্য। তবে এবার সে শুধু পেশাদারিত্ব দায়িত্বই পালন করছে না। নাবিনের ধারণা এই অপরাধ চক্রের
ঘটনার মূল হোতাকে যদি পাওয়া যায় তাহলে সে অবশ্যই মাটিয়ার খোঁজ পাবে। যাই হোক, পরের দিন সকালে ওয়াং তার আদরের মেয়ে রেইনিকে নিয়ে কাছের একটা সেলুনে যায় চুল কাটানোর জন্য। তবে রেইনি কোনোভাবেই তার লম্বা চুলগুলো কাটতে রাজি হয় না। সে রাগ করে বাবাকে বলে, তুমি আমাকে একদমই ভালোবাসো না, আমার নিজের কোনো সিদ্ধান্তেরই তোমার কাছে কোনো মূল্য নেই। কথাগুলো বলেই রেইনি সেলুন থেকে বাইরে বেরিয়ে যায়। রেইনিকে খুঁজে আনার জন্য সেলুনের এক কর্মচারী তখন বাইরে বের হয়, কিন্তু ততক্ষণে রেইনি হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে এসেছে। ঠিক তখনই টুনটু নামে একটা ছেলে তার কাছে এসে কান্নাকাটি করে বলে, আমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, দয়া করে আমাকে একটু সাহায্য করো। রেইনি তখন এক মুহূর্তও ভাবে না, সেই ছেলেটিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। কিন্তু রেইনি জানতো না সেখানেই অপেক্ষা করছে তার জীবনের সবচেয়ে বড় বিপদ। যাই হোক, তারা দুজন মিলে যখন একটা ট্রাকের কাছে পৌঁছায়, ঠিক তখনই টেডি আর হো নামে দুই অপহরণকারী রেইনিকে বস্তাবন্দি করে গাড়িতে তুলে ফেলে। এদিকে সেলুনের কর্মচারী ফিরে এসে ওয়াংকে জানায় রেইনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবরটা শুনেই ওয়াং পাগলের মতো চারদিকে ছুটতে শুরু করে। খুঁজতে খুঁজতে ওয়াংও সেই ট্রাকটার কাছেই চলে আসে, আর তাদের হাবভাব দেখে ওয়াং এর একটু সন্দেহ হয়। কথা না বলতে পারলে হবে কি ভাই, তার আইকিউ ছিল অনেক হাই। সে বুঝে ফেলে এরাই হচ্ছে সেই অপহরণকারী। কিন্তু ততক্ষণে ট্রাকটা সেখান থেকে চলে যাচ্ছিল। ওয়াংও তখন গাড়িটির দিকে দৌড়তে থাকে। সে দৌড়ে এসে গাড়ির ড্রাইভারকে একটি শক্ত করে ঘুষি মেরে গাড়ির চাবিটা বাইরে ছিটকে ফেলে দেয়। ঠিক তখনই পেছন থেকে আবার হো এসে ওয়াং এর উপর হামলা চালায়। এরপরই সেখানে আমরা একটা দুর্দান্ত ফাইট দেখি, আর আমরা বুঝে যাই এই ওয়াং মোটেও কোনো সাধারণ মানুষ নয়। তার ফাইটিং স্কিল ছিল এতটাই হাই যে তার ফাইটিং স্কিলের সামনে হো এবং টেডি দুজনের একজনও দাঁড়াতে পারে না। এবার ওয়াং দ্রুত গাড়ির কাছে এসে তার মেয়েকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে নিজের মেয়ে রেইনিকে খুঁজে পেলেও ঠিক সে সময় আবার পেছন থেকে হো এসে অতর্কিত হামলা চালিয়ে ওয়াংকে গাড়ি থেকে ফেলে দেয়। এদিকে গাড়ির ড্রাইভার কোনোভাবে চাবি ছাড়াই ডাইরেক্ট লাইন দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যেতে থাকে। ওয়াং আবারও গাড়িটার পিছনে প্রাণপণ চেষ্টা করে দৌড়াতে থাকে, কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরে অন্য একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওয়াং। তখন তার চোখের সামনে দিয়েই তার একমাত্র বুকের ধন রেইনিকে অপহরণকারীরা নিয়ে অদৃশ্য হয়ে যায়। যাই হোক, এবার আর কোনো উপায় না পেয়ে ওয়াং কাছের একটি থানায় চলে যায় অভিযোগ দায়ের করতে। সেখানে অপহরণকারীদের চেহারার বর্ণনা, সেই রোড নাম্বার, এমনকি অপহরণকারীদের ট্রাকের নাম্বারটা পর্যন্ত বলে দেয়। কিন্তু এত কিছু জানার পরেও পুলিশরা এই অভিযোগ নিতে রাজি হয় না। তখন সেখানে থাকা এক নারী পুলিশ অফিসার, যার নাম হচ্ছে মিলি, সেই কেসটি নিতে চাইলেও পুলিশ কমিশনার সরাসরি না করে দেয়। পুলিশ কমিশনার সরাসরি এখানে বলে 48 ঘন্টা পার না হওয়া পর্যন্ত আমরা কোনো অ্যাকশনই নিতে পারবো না। মানে বুঝতেই পারছেন, হয়তোবা পুলিশের মধ্যেই কেউ এই চক্রের সাথে জড়িত রয়েছে, যার কারণে এত বাধা। যাই হোক, সেখান থেকে ফিরে আসার সময় ওয়াং এর চোখ যায় থানার দেয়ালের দিকে, যেখানে কিনা অসংখ্য বাচ্চাদের হারিয়ে যাওয়া পোস্টার লাগানো ছিল। সেই মুহূর্তে ওয়াং বুঝে যায় এইসব পুলিশের উপর ভরসা করে কোনো লাভ নেই, যা করার তাকেই করতে হবে। অন্যদিকে ওয়াং চলে যাওয়ার পরে অফিসার মিলি আর তার সহকর্মী মিলে ওয়াং এর পরিচয় বের করার চেষ্টা করে। তবে আশ্চর্যজনক বিষয় হলো হংকং এ ওয়াং সম্পর্কে কোনো তথ্যই তারা খুঁজে পায় না। এইদিকে ওয়াং তখন নিজের ফার্স্ট ট্রিটমেন্টগুলো করছিল। সে একসাথে অনেকগুলো পেইন কিলার নেয়। তার পুরো শরীরে দেখা যায় অসংখ্য কাটাছেঁড়ার দাগ, সেই সাথে মাথায় রয়েছে গভীর একটা ক্ষত। এই সবকিছু আমাদের একটা ইঙ্গিত দিচ্ছিল হয়তোবা তার অতীত খুবই ভয়ঙ্কর, যদিও এখন পর্যন্ত আমাদের সামনে সেই রহস্য উন্মোচিত হয়নি। যাই হোক, কিছুক্ষণ ভাবতে ভাবতে ওয়াং এর মাথায় একটা গুরুত্বপূর্ণ ক্লু আসে। সে যখন ট্রাকের মধ্যে তার মেয়েকে খুঁজছিল তখন একটা ফাইটিং ক্লাবের টিকিট সেখানে দেখেছিল। এবার সেই সূত্র ধরেই ওয়াং পৌঁছে যায় সেই ক্লাবে, আর সেখানে গিয়ে ওয়াং টেডির সাথে নাবিনকেও দেখতে পায়। মানে এর আগে নাবিন তো টেডিকে টাকা দিয়েছিল যে তোমার বসের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। যাই হোক, টেডি এবার নাবিনকে নিয়ে চলে যায় হো এর কাছে। এরপর হো আবার নাবিনকে নিয়ে যায় সং এর কাছে। সং হচ্ছে এই অপরাধ চক্রের দ্বিতীয় নেতা, মানে সেকেন্ড লিডার। সেই সাথে সে হলো এই যে পাগলা হো এর বাবা। যাই হোক, প্রথমেই নাবিনকে দেখে সং এর একটু সন্দেহ হয়। সে ভেবে বসে নাবিন হয়তোবা কোনো গুপ্তচর, যার কারণে সং এবার নাবিনকে হুমকি ধামকি দিতে থাকে। কিন্তু নাবিনও কম চালাক না, সে এখানে সংকে শান্ত গলায় বলে, দেখো তুমিও ব্যবসা করো, আমিও ব্যবসা করতে এসেছি। যদি আমার সাথে ব্যবসা করতে না চাও সমস্যা নেই, আমি অন্য কাস্টমারের কাছে চলে যাব। কিন্তু অযথাই এমন আচরণ করার কোনো মানেই হয় না। নাবিনের মুখে এমন কথা শোনার পর সং বিশ্বাস করে যে নাবিন সত্যিই হয়তোবা একজন কাস্টমার। এদিকে ওয়াং ক্লাবের মধ্যে ঢুকেই টেডিকে দেখতে পায়। কোনো প্রকার সময় নষ্ট না করে সে সরাসরি টেডির কাছে নিজের মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু এখানে টেডি তাকে খুবই হালকা ভাবে নেয়। ওয়াং তখন সেই ক্লাবের মধ্যেই টর্নেডো শুরু করে দেয়। ক্লাবের সবাই তখন ওয়াং এর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওয়াং যেন পুরো একাই একটা সেনাবাহিনীর টিম। হাতে থাকা একটা হাতুড়ি দিয়েই সে একে একে সবাইকে কাবু করে ফেলে। ঠিক তখনই উপরে থাকা সংও বিষয়টা জানতে পারে, আর ব্যাপারটি এখানে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে।
কেননা সং ভেবে বসে এটা হয়তোবা নাবিনের কাজ, তাই সে তার লোকদেরকে দিয়ে নাবিনের উপর হামলা চালায়। তবে নাবিনও এখানে কম যায় না, সে এক এক করে সং এর পুরো টিমকেই উপরে হারিয়ে দেয়। এদিকে ওয়াং সবাইকে হারিয়ে দিয়ে টেডিকে মারতে থাকে। তখন একটা সুযোগ পেয়ে টেডি পালাতে চায়, কিন্তু উপরে থাকা নাভিনের সাথে ধাক্কা খেয়ে সে আবার একবারে রিং এর মধ্যে পড়ে যায়। এখানে নাভিন আর ওয়াং দুজনকে সর্বপ্রথমবারের মতো দেখে, কিন্তু ওয়াং এখানে নাভিনকে শত্রু ভেবে বসে, কারণ সে তো প্রথমে টেডির সাথে নাভিনকে এই হোটেলে ঢুকতে দেখেছিল। যাই হোক, একটা সুযোগ পাওয়া মাত্রই নাভিন চলে যায় সেই ক্লাবের সার্ভার রুমে। সেখানে তার পেন ড্রাইভটি কানেক্ট করে তথ্য জোগাড় করতে থাকে। ঠিক তখনই পেছন থেকে আবার তার উপর আক্রমণ করে বসে আমাদের ওয়াং। এখানে ওয়াং এর সাথে নাভিনের অনেকক্ষণ পর্যন্ত ফাইট চলতে থাকলে কেউ কাউকে হারাতে পারছিল না। এ যেন বাঘে সিংহে লড়াই। বুঝতেই পারছেন, দুইটাই আমাদের এই মুভির মূল নায়ক। কিন্তু এই ফাইটের মাঝেই ওয়াং এর জ্যাকেট থেকে পড়ে যাওয়া তার মেয়ের ছবিটা নাভিন দেখতে পায়। তখন নাভিন বুঝে যায় ওয়াং হচ্ছে আসলে তার মতোই একজন ভুক্তভোগী। যাই হোক, তখন নাভিন ওয়াংকে সবকিছু বুঝিয়ে বলে যে তুমিও যে কারণে এসেছো, আমিও সেই কারণেই এসেছি, ভালো হয় দুজনে একসাথে কাজ করি। ওয়াং তখন নাভিনকে বিশ্বাস করে। অন্যদিকে আমরা তখন রেইনিকে দেখি, যে কিনা একটা জায়গায় বন্দি আছে। তখন সেখানে সেই টুন্ডুও আসে। রেইনি তখন রাগে টুন্ডুকে গিয়ে বলে, তোমাকে আমি সাহায্য করতে গেলাম আর তুমি আমাকে ট্র্যাপে ফেলে দিলে। এই কথা নিয়ে তখন তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে নাভিন আর ওয়াং একটা নির্জন জায়গায় আসে। এরপর তারা সেই ভিডিওগুলো প্লে করে দেখতে থাকে যেগুলো নাভিন রেকর্ড করেছিল। কিন্তু এখানে হোকে দেখে আমাদের ওয়াং চিনে ফেলে। সে ইশারায় নাভিনকে বলে, এই হলো আমার মেয়েকে কিডন্যাপ করেছে। এই কথা শোনার পর নাভিন ওয়াংকে নিয়ে চলে যায় তার গাড়ির পেছনের অংশে। সেখানে গিয়ে সে মাটিয়ার তোলা বেশ কিছু ছবি ওয়াংকে দেখায়। নাভিন বলে, আমি জানি না আমার স্ত্রী কেন এতগুলো ছবি তুলে রেখেছিল। ছবিগুলো অনেকবার দেখেছি, কিন্তু এর কোনো মানেই আমি খুঁজে পাচ্ছি না। তবে আমার মনে হয় এই ছবির মধ্যেই আসল রহস্য লুকিয়ে আছে। ওয়াং তখন ছবিগুলো খুব মনোযোগ সহকারে দেখে। এরপর সেই ছবিগুলো পাশাপাশি সাজিয়ে ওয়াং নাভিনকে দেখায়। আর এখানেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। প্রত্যেকটা ছবির মধ্যেই একটা জিনিস কমন ছিল, আর সেটা হলো একটা আইসক্রিম ট্রাক। এটা দেখার পর নাভিন তো একবারে হতভম্ব হয়ে যায়। সে এতদিন ধরে নিজের কাছে রাখা এই ছবিগুলো থেকে এই একটা রহস্য উদ্ঘাটন করতে পারেনি। যাই হোক, নাভিন তখন সেই আইসক্রিম ফ্যাক্টরির লোকেশনটা বের করে ফেলে আর ওয়াংকে নিয়ে দ্রুত সেই জায়গাতে চলে আসে। সেই ফ্যাক্টরিতে পৌঁছানোর পরে ওয়াং নাভিনকে বলে, আমাদের হাতে বেশি সময় নেই, আমি সামনের দিকটা কভার করে ঢুকবো আর তুমি পেছনের দিকটা সামলাবে। এরপর দুইজন দুই দিক দিয়ে ফ্যাক্টরির মধ্যে ঢুকে পড়ে। ওয়াং তার সামনে যাকেই পাচ্ছে তাকেই একদম আদমরা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে থাকা প্রত্যেকটা গুন্ডাবান্ডা মনে হয় ওয়াং এর কাছে দুগ্ধপোষ্য শিশু। কয়েক মিনিটের মধ্যেই ওয়াং সামনের অংশ পুরো পরিষ্কার করে দেয়, একবারে সাফ করে দেয়। অন্যদিকে দেখা যায় নাভিন যখন পেছন দিয়ে ঢুকে তখনই তার সামনে এসে দাঁড়ায় হো। কিন্তু হো আবার ছিল নাভিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ফলে নাভিন আক্রমণের চেয়ে নিজেকে ডিফেন্স করতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে। মানে বুঝতেই পারছেন, এরকম একটা পাড়া বলদের সাথে কে পারবো ভাই। এইদিকে ওয়াং এর সামনে তখন চলে আসে সং আর অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। ওয়াং সেই গুলির হাত থেকে বাঁচার জন্য পালাতে পালাতে নাভিনের কাছে চলে আসে। আর তখনই শুরু হয় 2 বনাম 2 এর এক দুর্দান্ত লড়াই। প্রথম দিকেই ওয়াং আর নাভিন মিলে সংকে পুরোপুরি আহত করে ফেলে, কিন্তু এর পরপরই পরিস্থিতি পুরো উল্টে যায়। হো এবার একটা বিশাল হ্যামার দিয়ে তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। তারা দুজন মিলে অনেক চেষ্টা করেও হো এর এই বিধ্বংসী আক্রমণ ঠেকাতে পারছিল না। একটা সময়ে হো এর প্রচন্ড এক আঘাতে উপরের ফ্লোর ভেঙে নিচের তলায় পড়ে যায়। আর সেখানেই ওয়াং দেখতে পায় তার মেয়ে রেইনির রক্তমাখা শার্ট। এবার শার্টটা হাতে নিয়ে ওয়াং যেন কয়েক মুহূর্তের জন্য পুরো পাথর হয়ে যায়। তার মনে তখন একটাই চিন্তা আসে, তাহলে কি তার মেয়েকে তারা মেরে ফেলেছে? অন্যদিকে উপরে তখন নাভিনের সঙ্গে হোয়ের তুমুল লড়াই চলছে। হো এখানে সুযোগ বুঝে নাভিনকে তার হ্যামার দিয়ে সজোরে এক আঘাত করে বসে। এই আঘাত এত শক্তিশালী ছিল যে নাভিন উঠে দাঁড়াতেই পারছিল না। ঠিক তখনই পেছন থেকে চলে আসে ওয়াং। তার চোখে মুখে তখন কোনো ভয় নেই, আছে শুধু প্রতিশোধের আগুন। ওয়াং এবার এক মুহূর্ত দেরি না করে হোয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরপর কয়েকটা আঘাত করে সে হোকে মাটিতে ফেলে দেয়, কিন্তু তাতেও ওয়াং এর রাগ কমে না। সে আবারও হোকে মারতে থাকে। অবশেষে নাভিন এসে ওয়াংকে থামায় আর তাকে বোঝায়, শোনো, আমার মনে হয় তোমার মেয়েকে ওরা মারেনি, কেননা ওরা শিশুদের অর্গান পাচার করে থাকে। তোমার মেয়েকে যদি ওরা মেরে ফেলে তাহলে তাতে তাদের কোনো লাভ নেই, ওকে হয়তোবা কোথাও লুকিয়ে রেখেছে। নাভিনের মুখে এমন কথা শোনার পর ওয়াং কিছুটা শান্ত হয়। তার মনে আবারও আশার আলো জ্বলে ওঠে, হয়তোবা রেইনি এখনো বেঁচে আছে। এবার তারা সংকে সেখান থেকে নিয়ে যায়, সং এর কাছ থেকে সত্যটা বের করার জন্য।
এর পরের সিনেই আমরা ল্যাংকে দেখি, যে কিনা তার স্ত্রী নাতাশাকে নিয়ে হসপিটালে এসেছে। আসলে নাতাশা এখানে প্রেগনেন্ট ছিল। যাই হোক, আপনারা একটা জিনিস এখানে ফলো করেন, ল্যাংকে বাইরে থেকে দেখতে যতটা নম্র ভদ্র, ঠিক ভেতর থেকে ততটাই শয়তান। ঠিক তখনই ল্যাংয়ের কাছে একটা ফোন আসে এবং ওপার থেকে বলা হয় সংকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শোনা মাত্রই ল্যাং একটা গোপন কনফারেন্স ডাকে, যেই কনফারেন্সে উপস্থিত ছিল এই শহরের স্বনামধন্য ব্যক্তিরা। ইনি হচ্ছেন ল্যাংয়ের শ্বশুর, সেই সাথে সে একজন গ্যাংস্টার। হংকং এর যত মাফিয়া গ্রুপ আছে সবকিছু সে একাই নিয়ন্ত্রণ করে। সেই সাথে এখানে একজন রয়েছে যে কিনা পুলিশের হেড এবং অন্যজন এই শহরের মেয়র। অর্থাৎ রাজনীতি, পুলিশ আর অপরাধ জগৎ তিন দিক থেকেই ল্যাংয়ের বেশ ভালো শক্তি রয়েছে। তাই তো এত বড় অপরাধ করার সাহস ল্যাং কোথা থেকে পায় সেটা তো আপনারা এখন বুঝতে পেরেছেন। যাই হোক, কনফারেন্সে তারা ল্যাংকে স্পষ্টভাবে জানিয়ে দেয় প্রয়োজন হলে সবাইকে মেরে ফেলো, কিন্তু এই ঘটনা সম্পর্কে যেন হংকং এর কোনো জনগণ জানতে না পারে। মানে তাদের কথা হলো প্রয়োজনে সবাইকে মেরে ফেলো, কিন্তু ব্যবসার যেন কোনো ক্ষতি না হয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? অন্যদিকে আমরা দেখি সংকে, যাকে কিনা নাভিন আর ওয়াং মিলে একটা তারের সঙ্গে বেঁধে ফেলে। এরপর তার ওপর বৈদ্যুতিক টর্চার করা হয়। আর এই টর্চারটা এত ভয়ঙ্কর ছিল যে সং কিছুক্ষণের মধ্যে সেটা সহ্য করার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। সে প্যান্ট ভরে প্রস্রাব করে দেয়। শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচানোর জন্য সং তাদেরকে সবকিছু বলে দেয়। সে জানায় সকল বাচ্চাদেরকে স্ন্যাক পিট নামে একটা বিল্ডিং এ রাখা হয়েছে আর আগামীকালকে সকালে তাদেরকে সেখান থেকে স্থানান্তর করা হবে। মানে এখন নাভিন আর ওয়াং এর হাতে সময় খুবই কম। এখানে নাভিন সংকে তার ওয়াইফের ব্যাপারেও জিজ্ঞাসা করে, তবে সং এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারে না। বেচারা নাভিন তখন হতাশ হয়ে পড়ে, তবে ওয়াং তখনকার মতো তাকে সামলে নেয়। অন্যদিকে আমরা তখন রেইনিকে দেখতে পাই, যে কিনা সেই স্ন্যাক পিট বিল্ডিং এ বন্দী ছিল। রেইনি এখানে পালানোর জন্য রাস্তা খুঁজছিল। এটা শুনে টুন্ডু তাকে নিষেধ করে, কিন্তু রেইনিও তার বাবার মতোই। রেইনি বলে, এমনিই তো মরে যাব, তাহলে একটু চেষ্টা করে দেখি না কি হয়। এরপর রেইনি সেখানে থাকা একটা লোহার টুকরো দিয়ে জানালার গ্রিল কাটার চেষ্টা করে। এইদিকে সং আবার দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় তার উপর আক্রমণ করে বসে টাক আর ল্যাং। তারা এখানে সংকে খুবই বাজেভাবে মেরে ফেলে, কেননা সং তাদের গোপন কথা সব বলে দিয়েছে, তাই তাকে আর বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এইদিকে আবার নাভিন আর ওয়াংও চলে আসে সেই স্ন্যাক পিট বিল্ডিং এর সামনে, মানে যেখানে আমাদের রেইনিকে বন্দি করে রাখা হয়েছে আর কি। যাই হোক, রেইনি যখন গ্রিল কাটছিল, সেই গ্রিল কাটার শব্দ পেয়ে একটা লোক তখন ভেতরে আসে আর রেইনিকে হাতে নাতে ধরে ফেলে, কিন্তু রেইনি তার উপরই আক্রমণ করে বসে আর সকল বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে তখন নাভিন আর ওয়াংও সেই বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। সেই সাথে নাভিন তার ফেসবুক আইডি দিয়ে সরাসরি লাইভে চলে আসে, মানে নাভিনের কথা হলো পুরো দেশবাসীকে জানাতে হবে। যাই হোক, ওইদিকে রেইনিদের উপর আবার সেইখানে থাকা গুন্ডার আক্রমণ করে বসে আর তাদের চিৎকার শুনে ওয়াং আর নাভিন দ্রুত উপরের দিকে উঠতে থাকে। কিন্তু এখানে নাভিনের লাইভটা কিন্তু কাজে লাগে। ওর সেই লাইভটা পুরো দেশবাসী তো শুনেই সাথে সেই থানার লোকজনও শুনে। ওইদিকে আবার রেইনি পালাতে গিয়ে কিছু গুন্ডাদের মাঝে ট্র্যাপে পড়ে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে ওয়াং আর নাভিন, এসে সবাইকে কুত্তা পেটা করতে থাকে ভাই। অবশেষে ওয়াং তার মেয়েকে ফিরে পায়। রেইনি এখানে তার বাবার কাছে ক্ষমা চায়। তখন রেইনি তার বাবাকে বলে, এখানে আরো বাচ্চারা আছে যারা অনেক অসহায়, তোমাকে তাদেরকে উদ্ধার করতে হবে। এই কথা শুনে তখন নাভিন বলে, মামনি তুমি তোমার বাবার সাথে চলে যাও, আমি কথা দিচ্ছি আমি ওই বাচ্চাদেরকে উদ্ধার করে তবেই নিয়ে আসবো। বাইরে তখন অফিসার মিলিও তার পুরো ফোর্স নিয়ে চলে এসেছে। তবে তখন সেখানে পুলিশ কমিশনার এসে সবাইকেই আটকে দেয়। সে মিলির উপর অনেক রাগ ঝাড়ে। মিলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কোনোভাবেই বুঝতে চায় না। তার একটাই কথা, ওপর থেকে কোনো অর্ডার না আসলে আমরা কোনো প্রকার অপারেশন করতে পারবো না। আর উপর থেকে তো কোনো অর্ডার আসবেই না, কারণ সবাই তো ল্যাংয়ের সাথে জড়িত। ঠিক তখনই তাদের সামনে দিয়ে অনেকগুলো গুন্ডাপান্ডা সেই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে। এটা দেখেও তারা সবাই চুপ করে বসে থাকে। কিন্তু ওয়াং যখন তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল, সে তখন নিজের মনকে মানাতে পারছিল না, কারণ যেই নাভিন তাকে চিনতো না জানতো না, তার জন্য এত কিছু করলো, সেই নাভিনকে সে একা ছেড়ে কিভাবে যাবে। উপরে তখন আমরা নাভিনকে দেখি, যে কিনা একটা ট্র্যাপের মধ্যে পড়ে গিয়েছে। এমন একটা অবস্থা, এখান থেকে হয়তোবা সে আর বেঁচে ফিরতেই পারবে না। তবে টেনশনের কোনো কারণ নেই। তখনই সেখানে চলে আসে ওয়াং তার মেয়েকে নিয়ে। বাবা মেয়ে মিলে রীতিমতো সেখানে টর্নেডো চালায় ভাই। আর তাদেরকে দেখে এবার নাভিনেরও সাহস অনেক বেড়ে যায়। এবার তারা সকল বাচ্চাদেরকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু এখানে শত্রুপক্ষের লোকজন অনেক বেশি হওয়ায় নাভিন আর ওয়াং নিচেই থেকে যায় আর বাচ্চারা সব উপরে চলে যায়। রেইনি এখানে চিন্তা করতে থাকে এত উপর থেকে তারা কিভাবে নামবে। ভাবতে ভাবতে তারা সেখানে থাকা সমস্ত কাপড় দিয়ে একটা দড়ি তৈরি করে আর এক এক করে সকলে সেখান থেকে নামতে থাকে। আর ছোট বাচ্চাদের এমন বাঁচারাকুতি দেখে সেখানকার পুলিশদের শরীরের রক্তগুলো হিম হয়ে যাচ্ছিল। মিলি আর সহ্য করতে পারছিল না, তাই এবার সে নিজে থেকেই এই অপারেশন করতে চায়। সে আইন কানুনের কোনো তোয়াক্কাই করতে চায় না। সেই সাথে ডিপার্টমেন্টের সকলেই এখন মিলির অর্ডার শুনতে প্রস্তুত। তারা সবাই ঝাঁপিয়ে পড়ে ওই বিল্ডিং এর ভেতর সকল সন্ত্রাসীদেরকে ধ্বংস করে দেওয়ার
দেওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় নাভিন আর ওয়াং এর জীবন প্রায় যায় যায় অবস্থা, মানে তারা কতক্ষণ লড়বে ভাই, লড়তে লড়তে তাদের শরীরের শক্তি ফুরিয়ে গেছে, কিন্তু শত্রুর সংখ্যা তো কমছে না। ঠিক সেই মুহূর্তেই সেখানে পুলিশ এসে হাজির হয় আর তাদের সবাইকে সেখান থেকে উদ্ধার করে আনে। আর এই নিউজটা তখন ল্যাংও দেখে, আর তখনই ল্যাং এর কাছে ফোন আসে শহরের মেয়রের। সে মেয়রের কাছে যেতেই মেয়র তার উপর চিল্লাচিল্লি শুরু করে। তখন তো ল্যাং এর মাথা পুরোই খারাপ হয়ে যায়, সে পাগল হয়ে যায়, এক এক করে সেখানে থাকা সবাইকেই মেরে ফেলে ভাই। তবে ল্যাং এখানে ভুলবশত তার স্ত্রীর পেটেই ছুরি বসিয়ে বসে, আর তার স্ত্রী ছিল প্রেগনেন্ট, যার কারণে সে সেখানেই মারা যায়। ল্যাং যদিও এটা ইচ্ছা করে করেনি, কারণ সে তার ওয়াইফকে অনেক ভালোবাসে। এদিকে আমরা থানার দৃশ্য দেখি, যেখানে যার যার বাচ্চা শেষে এসে নিয়ে যাচ্ছিল, আর সবাই পুলিশদেরকে অনেক সম্মান জানাচ্ছিল। তবে পুলিশ অফিসার মিলি এখানে ওয়াং আর নাভিনকে রাতে থানায় থেকে যেতে বলল, কারণ বাইরে গেলে তাদের এই মুহূর্তে রিস্ক হতে পারে। যাই হোক, রীতিমতো তারা দুজন রাতে থানাতেই থাকার সিদ্ধান্ত নেয়। নাভিন আর ওয়াং এখানে দুজন দুজনের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু রাত হতেই সেখানে চলে আসে টাক আর ল্যাং। তারা এসে সকল পুলিশ অফিসারদেরকে এক এক করে মারতে থাকে। তখন শেষমেশ মিলি এসে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলেও ল্যাং সাইড থেকে এসে আবার মিলিকে মেরে ফেলে। এরপর তারা দুজন মিলে চলে যায় ওয়াংরা যেখানে ছিল সেখানে। তবে সুযোগ বুঝে ওয়াং আগেই জেল থেকে পালিয়ে গিয়েছিল। এইদিকে ওয়াং আর নাভিন চলে আসে রেইনির কাছে। তবে ঠিক তখনই তাদের সামনে চলে আসে ল্যাং আর টাক। শুরু হয়ে যায় এই মুভির মোস্ট ওয়ান্টেড ফাইটিং সিন। আসলে ভাই ফাইটিং অ্যাকশনের কোনো এক্সপ্লেইন হয় না, আমি মাঝে মাঝে করি, বাট এতে করে কি হয়, আপনাদের মূল মুভির যে মজাটা সেটা নষ্ট হয়ে যায়। যাই হোক, তবে তাদের এই ফাইট চলতে চলতেই সেখানে চলে আসে আবার মানে হোয়ের বাবাকে তো আবার ল্যাং মেরে ফেলেছে। মানে এখানে কে কাকে মারছে ভাই বোঝার উপায় নাই, মানে গ্রুপ হয়ে গেছে তিনটা, যে যাকে মারতে পারে আর কি। আর শেষ সময় গিয়ে নাভিন আর টাক সিঙ্গেল ফাইটিং ব্যাটেলে জড়িয়ে যায়। এখানে টাকের হাতের ব্যাস থেকে মাটিয়ার আংটি নাভিন খুঁজে পায়। তখন টাক তাকে জানায় এটা হচ্ছে একটা সুন্দরী মহিলার, যাকে কিনা আমি নিজ হাতে মেরে ফেলেছি। এই কথা শুনে নাভিন আবারও তার উপর আক্রমণ করে। সে নাভিনের দেহটাকে ক্ষতবিক্ষত করে দেয় ছুরির আঘাতে। তবে নাভিন প্রথমে তার আংটি নিয়ে এক কামড়ে টাকের ঘাড়ের রক ছিঁড়ে ফেলে। মানে নাভিনের কথা হলো আমি মরছি, সাথে তোরে নিয়েই মরব। উপর থেকে তখন ওয়াং নাভিনের কাছে ছুটে আসে। নাভিন শুধু ওয়াংকে বলে আমি আমার ওয়াইফকে খুঁজে পেয়েছি, বিদায় বন্ধু, ভালো থেকো। এই কথা বলে নাভিন ওয়াংকে শেষ বিদায় জানায়। অন্যদিকে ল্যাং আবার হোকে মেরে ফেলে। এখন বাকি আছে শুধু ল্যাং আর আমাদের ওয়াং, যেখানে কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। আর এই বিধ্বংসী ফাইটের শেষে ওয়াং ল্যাংকে হারিয়ে দেয়। তবে তখন সেখানে তার মেয়ে রেইনি এসে তাকে থামিয়ে দেয়, কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, কারণ তখনই ল্যাং উঠে রেইনির উপর আক্রমণ শুরু করে। ওয়াং নিজের মেয়েকে বাঁচাতে গেলে ল্যাং তার মাথায় সজোরে আঘাত করে। আর আমরা তো আগে থেকেই জানি ওয়াং এর মাথায় একটু সমস্যা, যার জন্য ওয়াং অজ্ঞান হয়ে যায়। কিন্তু নিজের বাবাকে বাঁচাতে তখন রেইনি আর টুন্ডু উঠে দাঁড়ায় ল্যাংকে মোকাবেলা করার জন্য, কিন্তু ল্যাং এখানে তাদের সঙ্গে কোনো মোকাবেলা করে না, সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর ল্যাং নিজেও মারা যায়। এরপর কেটে যায় একটি মাস, আমরা দেখি ওয়াং নাভিন আর মাটিয়ার অন্তিম পর্ব শেষ করে। আর এখানে আমরা সেই পুলিশ অফিসার মিলিকেও দেখি, যে কিনা এখনো বেঁচে আছে। আর এই মুভির এন্ডিং সিনে রেইনি তার বাবাকে বলে, বাবা তোমার অতীত সম্পর্কে কি এখন আমাদেরকে একটু বলবে? তখন ওয়াং বলে, হ্যাঁ বলবো। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কেমন হলো এই মুভিটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, সেই সাথে চ্যানেলটা যদি পছন্দ হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।